বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলের জন্য প্রাণপ্রিয় ভকেশনাল শাখার জেনারেল ইলেকট্রিক্যাল শাখার সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। আমি আশা করি সবাই ভালো আছে। আমি গাইবান্ধা সদরের দক্ষিণ কামারদানি উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার ইলেকট্রিক্যাল ট্রেডের ইনস্ট্রাক্টর। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, শ্রেণী নবম, অধ্যায় 1 ও 2। প্রথম অধ্যায় আছে ইলেকট্রন ও ইলেকট্রিসিটি। প্রথম অধ্যায় আছে ইলেকট্রন ও ইলেকট্রিসিটি। আমাদেরকে জানতে হবে ইলেকট্রন কি। ইলেকট্রন প্রথমে জানতে হবে আমাদেরকে অণু কি। এই অধ্যায়ে প্রথমে আসছে অণু কি। অণু অণু সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। অণু কি? পৃথিবীর সকল ক্ষুদ্রতম কণার সমষ্টি হচ্ছে অণু। পৃথিবীর সকল ক্ষুদ্রতম কণার সমষ্টি হচ্ছে অণু। তারপর হলো পরমাণু কি। পরমাণু পরমাণু অণুকে ভাঙলে যে পদার্থ পাওয়া যায়, অণুকে ভাঙলে যে পদার্থ পাওয়া যায় তাকে পরমাণু বলে। অণুকে ভাঙলে যে পদার্থ পাওয়া যায় তাকে পরমাণু বলে। বারবার আবারও বলি, পৃথিবীর সকল ক্ষুদ্রতম কণার সমষ্টি হচ্ছে অণু, আর অণুকে ভাঙলে যে পদার্থ পাওয়া যায় তাকে পরমাণু বলে। পরমাণুর আবার 3টি কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর 3টি কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর 3টি কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন এক পরমাণুর নিউক্লিয়াসের বাইরে থাকে। পরমাণু নিউক্লিয়াসের বাইরে থাকে, এর নেগেটিভ চার্জ বহন করে। ইলেকট্রন কি করে? নেগেটিভ চার্জ বহন করে। প্রোটন এবং নিউট্রন এই দুটা নিউক্লিয়াসের ভিতরে থাকে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বহন করে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বহন করে। নিউট্রন নিউট্রন নিউট্রনের কাজ হচ্ছে নিরপেক্ষ কণিকা, এর আগত নেই পাশত নেই। এই আমাদের 3টে কণিকা সম্পর্কে আলোচনা হলো। এখানে এই 3টে কণিকার আবার পরমাণুর গঠন চিত্র দিতে হবে। এটা লক্ষ্য করতে হবে। প্রথমটাতে 2টা আর পরেরটাতে 6টা। এখান থেকে চলে আসছে, এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন তাহলে কি বোঝা যাচ্ছে? তার ভিতরে আছে, নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন ও নিউট্রন, আর বাইরে আছে হচ্ছে ইলেকট্রন, আর বাইরে আছে মোট হলো 6টা ইলেকট্রন। আমাদের অবশ্যই ভাবতে হবে বাইরেরটায় 6টা, মাঝখানেরটায় 2টা, আর ভিতরে হচ্ছে থাকে প্রোটন এবং নিউট্রন। যদি আসে কখনো অণু পরমাণুর পার্থক্য দাও, অণু পরমাণুর পার্থক্য দাও। অণু পরমাণু, এইভাবে আমরা সব করে নেব। নাম্বার 1 নাম্বার তো অণু কাকে বলে? অণু তো কাকে বলে জানাই আছে। পৃথিবীর সকল ক্ষুদ্রতম কণার সমষ্টি অণু। পরমাণু, অণুকে ভাঙলে কি হয়? পরমাণু পাওয়া যায়। নাম্বার 2 নাম্বার দেব অণুর ভিতর পরমাণু পাওয়া যায়। 2 নাম্বার দেব পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। নাম্বার 3 অণু পরমাণুর মৌলিক ও যৌগিক ক্ষুদ্র কণা, যা নিজেকে অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে। যা নিজেকে অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে, কিন্তু পরমাণু স্বাধীনভাবে বিরাজ করতে পারে না। পরমাণু স্বাধীনভাবে বিরাজ করতে পারে না, এটা মনে রাখতে হবে। এটা স্বাধীনভাবে বিরাজ করতে পারে, নিজেকে অক্ষুণ্ণ রেখে এটা স্বাধীনভাবে বিরাজ করতে পারে না। এটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না।
অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কিন্তু পরমাণু আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই দিক দিয়ে ক্ষমতা একটু বেশি। আমি আশা করি বোঝানো যাচ্ছে। এরপর আমরা দেবো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বেশ কটা নাম আছে। ইলেকট্রিসিটি মানে হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ, তড়িৎ, আমরা যাই বলি না কেন। ইহা এমন একটি অদৃশ্য বস্তু যা চোখে দেখা যায় না, কিন্তু স্পর্শ করলে বোঝা যায়। ইহা এমন একটি অদৃশ্য বস্তু যা চোখে দেখা যায় না, কিন্তু স্পর্শ করলে বোঝা যায়। ইলেকট্রিসিটি সোজাভাবে বলা যায় ইলেকট্রন প্রবাহকে কারেন্ট বা বিদ্যুৎ বলে। ইলেকট্রন প্রবাহকে কারেন্ট বা বিদ্যুৎ বলে। ইলেকট্রিসিটি সাধারণত দুই প্রকার, স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ। যে বিদ্যুৎ স্থির অবস্থায় থাকে তাকে স্থির বিদ্যুৎ বলে, যে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে চল বিদ্যুৎ বলে। এই দূরেই যথেষ্ট। এখানে বিদ্যুৎ কে আবিষ্কার করেন, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 600 খ্রিস্টাব্দে, 600 সালে বা খ্রিস্টাব্দে, 600 সালে বা খ্রিস্টাব্দে গ্রিক দার্শনিক মিস্টার থেলস, 600 সালে বা খ্রিস্টাব্দে যারা বলা হোক না কেন, গ্রিস দার্শনিক মিস্টার থেলস এই বিদ্যুৎ আবিষ্কার করেন। এখন আমরা দেবো নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস কি? পরমাণুর কেন্দ্রের নামেই নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রের নামে হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রের নামে হচ্ছে নিউক্লিয়াস। ওয়ার প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। এরপরে আমরা যাব পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। পরমাণুর ইলেকট্রন প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। অবশ্যই মনে রাখবে, পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের, পরমাণুর প্রোটন ও নিউট্রনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা, পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এরপরে যাব ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। প্রোটন ও নিউট্রনের ভরকে পারমাণবিক ভর সংখ্যা বলে। প্রোটন ও নিউট্রনের ভরকে পারমাণবিক ভর সংখ্যা বলে। এই এক অধ্যায় এটাই যথেষ্ট। প্রথম অধ্যায়, আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায় বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ। বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী পদার্থ। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে এলাম বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ। তাহলে প্রথম অধ্যায় পরিবাহী পদার্থ কাকে বলে? যে পদার্থের মধ্যে দিয়া বিদ্যুৎ সুন্দরভাবে চলাচল করতে পারে, কোনো বাধা বিঘ্ন ঘটে না, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ। বিদ্যুৎ পরিবাহী পদার্থ আবার তিন প্রকার: পরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী। পরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী। আবার পরিবাহী একই কথায়,
যে পরিবাহী পদার্থের মধ্যে দিয়া বিদ্যুৎ সুন্দরভাবে প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী পদার্থ বলে। আর অর্ধ পরিবাহী হচ্ছে যে পরিবাহীর মধ্যে দিয়া কখনো বিদ্যুৎ প্রবাহিত হয় আবার কখনো হয় না, একে অর্ধ পরিবাহী পদার্থ বলে। যেমন ভিজা কাঠ, ভিজা বাঁশ শুকিয়ে গেলে শেষ। তারপরে হলো কুপরিবাহী পদার্থ, যে পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ কখনোই প্রবাহিত হতে পারে না সেটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। প্লাস্টিক, রাবার, চীনামাটি এই ধরনের পদার্থগুলি হচ্ছে কুপরিবাহী পদার্থ। আর পরিবাহী পদার্থ আমরা সবাই জানি, লোহা, তামা, রূপা, সোনা, অ্যালুমিনিয়াম যা আছে এগুলো সব পরিবাহী পদার্থ। সবচেয়ে বাংলাদেশে পরিবাহী পদার্থ হিসেবে তামা এখন ভালো হচ্ছে, তামা ও অ্যালুমিনিয়াম। তামা, অ্যালুমিনিয়ামটা সবচেয়ে এখন ভালো পরিবাহী পদার্থ হিসেবে এখন চলছে। পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য, পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য আমরা করব। নাম্বার 1, পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য। এই পরিবাহী পদার্থের কি কি বৈশিষ্ট্য দেওয়া যায়, কি কি বৈশিষ্ট্য আছে এটা আমাদেরকে পড়তে হবে। এখানে নিম্নমানের রেজিস্ট্যান্স থাকতে হবে। 1 নম্বর হচ্ছে নিম্নমানের রেজিস্ট্যান্স অবশ্যই থাকতে হবে। নাম্বার 2, নিম্নমানের তাপমাত্রা সহ থাকতে হবে। নিম্নমানের তাপমাত্রা সহ থাকতে হবে। নাম্বার 3, ক্ষয়রোধ ও স্থায়িত্ব হতে হবে। ক্ষয়রোধ ও স্থায়িত্ব হতে হবে। নাম্বার 4, টান সহন ক্ষমতা বেশি হতে হবে, অর্থাৎ টানলে যেন ছিঁড়ে না যায়। টান সহন ক্ষমতাটা পরিবাহীর বেশি হতে হবে যেন টানলে ছিঁড়ে না যায়। নাম্বার 5, নমনীয় ক্ষমতা সম্পন্ন হতে হবে। নমনীয় ক্ষমতা সম্পন্ন হতে হবে বা ক্ষমতা গুণ থাকতে হবে। নাম্বার 6, মরিচা প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে। মরিচা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই থাকতে হবে। নাম্বার 7, সোল্ডারিং করার উপযোগী হতে হবে। সোল্ডারিং করার উপযোগী হতে হবে। এই হচ্ছে পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য। আমি আশা করি অবশ্যই সবাই বুঝতে পারছ। এর পরবর্তী চলে যাই অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য। অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য এইটা আমরা সম্পর্কে জানবো। নাম্বার 1, উচ্চমানের রেজুলেশন রেজিস্ট্যান্স হতে হবে। উচ্চমানের রেজিস্ট্যান্স হতে হবে। উচ্চমানের ইনসুলেশন রেজিস্ট্যান্স হতে হবে। নাম্বার 1, উচ্চমানের ইনসুলেশন রেজিস্ট্যান্স অবশ্যই হতে হবে। নাম্বার 2, ক্ষয়রোধ ক্ষমতা বা স্থায়িত্ব হতে হবে। ক্ষয়রোধ ক্ষমতা বা স্থায়িত্ব হতে হবে। নাম্বার 3, যান্ত্রিক ক্ষমতা থাকতে হবে। যান্ত্রিক ক্ষমতা থাকতে হবে, যদিও অপরিবাহী পদার্থ যান্ত্রিক ক্ষমতা অবশ্যই থাকতে হবে। নাম্বার 4, বাতাসের আর্দ্রতা অর্থাৎ শোষণ ক্ষমতা যেন না থাকে সেটা দেখতে হবে। বাতাসের আর্দ্রতা বা শোষিত ক্ষমতা যেন না থাকে। উচ্চমানের ডাইইলেকট্রিক ক্ষমতা থাকতে হবে। উচ্চমানের ডাইইলেকট্রিক ক্ষমতা থাকতে হবে। উচ্চমানের ডাইইলেকট্রিক ক্ষমতা অবশ্যই থাকতে হবে। এর নাম্বার 5 চলে গেল। এখন নাম্বার 6 আর একটা দেওয়া যায়। নাম্বার 6, মরিচা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই থাকতে হবে। মরিচা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই থাকতে হবে। এই পরিবাহী এবং অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য মোটামুটি যেটুকু পারি আমি চেষ্টা করলাম দেওয়ার জন্য। এরপর অপরিবাহী পদার্থ কিছু ব্যবহার। অপরিবাহী পদার্থের ব্যবহার। অপরিবাহী পদার্থ আমাদের যেমন আছে, অনেক তো আছে, 2, 4, 5টা আমি বলি যে ব্যবহার যেটা একাধিক না করলে নয়। অ্যাসবেস্টর শীট। অ্যাসবেস্টর শীট। অ্যাসবেস্টর
অ্যাসবেস্টস শীট। ইয়া সাদা রঙের আঁশযুক্ত, সাদা রঙের আঁশযুক্ত অখাদ্য একটি পদার্থ। সাদা রঙের আঁশযুক্ত অখাদ্য খনিজ পদার্থ, অখাদ্য খনিজ পদার্থ। এটা একটা অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পদার্থ। সাদা রঙের, এটা সাদা রঙের আঁশযুক্ত, মনে রাখতে হবে, সাদা রঙের আঁশযুক্ত অখাদ্য খনিজ পদার্থ, যা উচ্চ তাপমাত্রায়, যেখানে তাপমাত্রা বেশি সেখানে ব্যবহার করা হয়, যাতে কোনো ক্ষতি না হয়। নাম্বার 2, মাইকা। ডাইইলেকট্রিক ক্ষমতা বাড়ানোর জন্য, ডাইইলেকট্রিক ক্ষমতা বাড়ানোর জন্য, মনে রাখতে হবে, ডাইইলেকট্রিক ক্ষমতা বাড়ানোর জন্য ক্যাপাসিটর ও হিটিং এলিমেন্টে এটা ব্যবহার করা হয়। ক্যাপাসিটর এবং হিটিং এলিমেন্ট, যেমন স্ত্রী হিটিং এলিমেন্টে মাইকা শীট দেওয়া আছে। নাম্বার 3, গ্লাস। আমরা বরাবরই দেখি ওভারহেড লাইনে ইনসুলেটর হিসেবে গ্লাস ব্যবহার করা হয়। ওভারহেড লাইনে ইনসুলেটর হিসেবে গ্লাস ব্যবহার করা হয়। এছাড়া ফাইবার মোটর ওয়েল্ডিং এ গ্লাস ব্যবহার করা হয়। নাম্বার 4, রাবার। রাবার হচ্ছে ভিআইআর ইনসুলেশন তৈরির ক্ষেত্রে রাবার ব্যবহার করা হয়। এমনকি কেবল তৈরির ক্ষেত্রে রাবার ব্যবহার করা হয়। কাগজ অত্যন্ত একটা ভালো অপরিবাহী পদার্থ, অত্যন্ত একটা ভালো অপরিবাহী পদার্থ। উহা মোটরের ওয়েল্ডিং এ ব্যবহার করা হয়। নাম্বার 6, তেল। ট্রান্সফরমারের সার্কিট ব্রেকারে এবং হাই ভোল্টেজে ঠান্ডা রাখার জন্য, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার এবং হাই ভোল্টেজে এই ধরনের যন্ত্রপাতিগুলো ঠান্ডা রাখার জন্য এই তেলটা ব্যবহার করা হয়। আর একটা দেওয়া যায় চীনামাটি। ওভারহেড লাইনে বিভিন্ন ধরনের ইনসুলেটরে চীনামাটি ব্যবহার করা হয়। এছাড়া সুইচ, ফিউজ, কাটআউট, তারপর বিভিন্ন রকম 3 পিন সকেট, 2 পিন সকেট এই ধরনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এই ধরনের জায়গাতেও ব্যবহার করা হয়। এই মোটামুটি আমাদের এই পরিবাহী পদার্থ সম্পর্কে জানা হলো। আমি আশা করি সবাই বারবার ভিডিওটা দেখবা। ইনশাআল্লাহ সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।